নাই, দেশের মানুষের ভয় নাই, তো যা খুশি তা করতে পারে, স্টার্টটাই ঘর থেকে করে। সো আর কি বলবো, সবাই নেমে আসছে আন্দোলনের পিছনে, কিন্তু আসলে আন্দোলন কতটুকু কার্যকারিতা হচ্ছে? এখনো তো কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না ভাই। তবে না হওয়া পর্যন্ত আমরা সবাই থামবো না, নারীরা থামবে না, নারীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা থামবো না। সেটাই, কারণ আমাদের যদি এদেশে থাকতে হয় আমাদের নিশ্চয়তা লাগবে, নিরাপত্তা লাগবে। আজকে আমরা মিডিয়া কর্মী বলতে পারেন, বা ফ্যাশন ডিজাইনার আছে বা মডেল আছে, আপনারা বলতে পারেন যে আমরা হয়তো সেফ না, কিন্তু আপনারা শিওর তো আপনাদের ঘরে যে মা বোন বা মেয়েরা আছে তারা সেফ তো? মানে আমাদের কথা বাদ দেন, তারা সেফ তো? সবার সেফটির কথা চিন্তা করতে হবে। আর এটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা সবাই আছি। কি ব্যাপার? আপনারা এখানে যে দাঁড়িয়েছেন, কি বিচারটা চাইছেন? প্রথম প্রশ্ন ছিল আপনাদের পোশাক নিয়ে। আপনি কি কাজের ক্ষেত্রে আপনি কি পোশাক পরে আছেন, আপনি কি পোশাক পরে থাকছেন? একজন 80 বছরের বৃদ্ধ কি পোশাক পরে থাকবে? সে কি তার সেই সেন্সে থাকবে? আমাকে বলেন। বা 8 বছরের একজন শিশু, সে একটা ফ্রক পরে থাকবে, এটাই স্বাভাবিক। সে পোশাকটা কি চিন্তা ভাবনা করবে? সেই পোশাকটা কিন্তু চিন্তা ভাবনা করবে না। তো পোশাকের দায়ভারটা না আমরা না দেই, আর আমরা না দেশের দায়ভারটাও না দেই, বরঞ্চ আমরা নিজেদেরকে নিশ্চিত করি। আমরা যখন নিজেদেরকে নিশ্চিত করবো না, তখন দেখবেন যে সবকিছু কমে যাবে। ধর্ষণ কমবে, ধর্ষিতা কমবে এবং দর্শকও কমবে। আমাদের না তিনোটাই কমার দরকার আছে, আর এই তিনোটা কমানোর জন্য আমাদের নিজেদের আগে ঠিক হইতে হবে। নিজেদের ঠিক না হয় কোনো সিস্টেম চেঞ্জ হয়ে কোনো লাভ নাই। যত সিস্টেম আসবে না কেন, যুগে যুগে অনেক সিস্টেম আসছে, অনেক দল আসছে, অনেক কিছু আসছে, কিন্তু ধর্ষণের সংখ্যা তো কমে নাই। একজন ধর্ষককেও তো আপনারা ফাঁসি দিতে পারলেন না, বরঞ্চ আপনারা জামিন দিয়ে দিচ্ছেন। তো এগুলো করে কোনো লাভ নাই। আমার মনে হয় আমাদের নিজেদের সচেতন হতে হবে, নিজেদের সাহসী হতে হবে, এবং এই ব্যাপারে আসলে আরো বেশি জানতে হবে। আপু, আসিয়ার ঘটনার পরেও আমরা দেখতে পেলাম যে ধর্ষণের ঘটনা আরো ঘটছে। অবশ্যই ঘটছে। ঘটনাগুলো কি আসলে কিভাবে হচ্ছে? আপনি দেখবেন একটা জায়গায় যদি কোনো কিছুতে আগুন লাগে, পরের দিন দেখবেন আরেক জায়গায় আগুন লাগছে, তারপরের দিন দেখবেন আরেক জায়গায় আগুন লাগছে। মানে ওই জিনিসটা এক সপ্তাহ ধরে চলতে হবে। বাংলাদেশে কোনো না কোনো একটা টপিক থাকতে হবে। হ্যাঁ, টপিক না থাকলে কারো কোনো ভালো লাগে না। তো আমার কথাটা হয়েছে যে আপনি যদি এই টপিকের আশায়, আমরা যদি এই টপিকের আশায় বসে থাকি, তাহলে হবে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের স্ট্রং হতে হবে। হ্যাঁ, এরকম আসিয়াকে আমরা দেখছি, এরকম অনেক আসিয়া আছে যাদেরকে আমরা দেখিও নাই, যাদের নামও আমরা জানি না, তাদের সবকিছু মুখ বুঝে সহ্য করতে হয়। তো এই সহ্য করাটা না আমরা বন্ধ করি, এবার একটু সাহস করে বলতে শিখি। এক্ষেত্রে আমরা দেখলাম যে শ্যামলী স্কোয়ারের সামনে 60 বছর বয়সী রেন্টু নামের দুজন নারীকে হেনস্থা করেছে। এখন আপনি বলেন, তাদের পোশাক নিয়ে আপনি কি বলবেন? কি বলার আছে আপনি বলেন। আপনারা যারা বারবার পোশাক নিয়ে জিজ্ঞেস করেন, তাদের কি বলার আছে? একজন 80 বছর মহিলা বা ধরেন একজন 70 বছরের মহিলার পোশাক নিয়ে আপনি কি বলবেন? তার স্তরে কি হাত দেওয়া হচ্ছে না? 70 বছর মহিলার স্তরে কি আছে? 80 বছরের মহিলার স্তরে কি আছে? কিছু তো নাই। তাদের তো হাত দেওয়া হচ্ছে। কেন হচ্ছে? আমাদের মস্তিষ্ক তো বিকৃতি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের মস্তিষ্ককে ঠিক করতে পারতেছি না। এই সরকার সিস্টেম কাউকে কোনো দায়ভার আমরা দিব না, দায়ভার হচ্ছে আমাদের নিজেদের। এক্ষেত্রে আমরা দেখেছি যে এসিডের মতো ভয়াবহ একটা ব্যাধি ছিল বাংলাদেশে, সেটা সচেতনতার ফলে এখন অনেকাংশে কমে গিয়েছে। সেক্ষেত্রে ধর্ষণের যে বিষয়গুলো এই বিষয়গুলো মানুষের যে মেন্টালিটি পরিবর্তনটা, এই পরিবর্তনটা সামাজিক সচেতনতার সাথে সাথে পরিবর্তন করা সম্ভব হবে। অবশ্যই পরিবর্তন সম্ভব। আপনি যদি নিজে সচেতন হয়, আমি যদি নিজে সচেতন হই, তাহলে আমাদের এই রাস্তায় দাঁড়ানো লাগবে না। আমাদের সচেতন হইতে হবে। আমি সরকারকে দোষ দিয়ে লাভ নাই, আমার আগে সরকারকে দোষ দিয়ে লাভ নাই, আমার এখনকার সরকারদের উপদেষ্টাদের দোষ দিয়ে লাভ নাই, কোনো দোষ দিয়ে লাভ নাই। কেন জানেন? কারণ আমরা নিজেরা পরিবর্তন যতদিন না হব ততদিন পর্যন্ত পুরো বাংলাদেশ পরিবর্তন হবে না। এই কথা শুনতে কারো ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমি এই কথাই বলবো সবসময়, আমাদের নিজেদের পরিবর্তনের দরকার। যদি যাই আসলে এই যে যারা করছে তারা 2 দিন পরে মানে জামিনে বের হয়ে যাচ্ছে, এদের কি শাস্তি পাওয়া উচিত? ধিক্কার জানাই যারা ধর্ষণের পরেও জামিন পায়, আর যারা জামিন দেয় তাদেরকেও ধিক্কার জানাই। মানে হইতে পারে না একটা ধর্ষণের শাস্তি না দিয়ে তাকে জামিন দিয়ে ছেড়ে দেওয়াটা কতটুকু মানে যৌক্তিক, এটা আমি আসলে জানি না। আমার মনে হয় না এটা ঠিক করেছে এবং এটা হওয়া উচিত। মানে ধর্ষককে পাইলেই মেরে ফেলা উচিত, সেটা গণপিটুনিতে হোক। আপনি
আপনারা বুঝেন একটা হাজবেন্ডের সামনে 50 জন মানুষ একটা বাসে দুইটা মেয়েকে কি ভয়ঙ্করভাবে রেপ করা হয়েছে হাজবেন্ডের সামনে 50টা মানুষের মধ্যে। সব মিলে তারা ডাকাতরা কয়জন ছিল? 6 জনই তো শুনেছি আমরা, যেটা গণমাধ্যম থেকে দেখেছি। একটা মানুষ যদি মানে সাহস করতো তাইলে দেখা যায় তো 49টা মানুষ সাহস করেছে। তো সাহস করতে হবে, আমাদের সবার সচেতন থাকতে হবে, আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে। এগুলো হইতে দেওয়া যাবে না, আমরা বসে থাকলে হইতেই থাকবে। আপুর কাছে চলে যান। রুমা আপু আছে, তারপরে আরিনা আপু আছে, রুমা আপুর কাছে একটু চলে যাই। লামিয়া আপু রুমা আছে। আপু আমারটা না দুপুরে ধরলাম। ভাইয়া আপনি সামনে চলে যান। রুমা আপু মাঝখানে আসে, রুমা আপুর পাশে আসে। রুমা আপুকে একটু মাঝখানে দেই, সবাই পাবো তাহলে। রুমা আপুকে একটু মাঝখানে দেই। ওকে মানাপা আসো, ধরো। ওরা ফাঁকে দাঁড়াই দিকে। হ্যাঁ রুমাপা, এই যে আজকে দাঁড়িয়েছেন এবং আমরা দেখছি আসলে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, এটা নিয়ে আসলে আসিয়াকে নিয়ে আপনি কি বলতে চান? আসিয়াকে একটা সত্যি কথা কি, আসিয়ার ব্যাপারটা সামনে আসছে, যে জিনিসটা সামনে আসছে সবাই ওইটা নিয়ে মাথা ব্যথা করতেছে। কিন্তু অনেক ভাষা আছে যেটা হচ্ছে যে ফ্যামিলিগতভাবে বলা হয় না, যে মেয়ের পরবর্তীতে জিনিসটা খারাপ হবে। অনেক ফ্যামিলি আছে কিন্তু 90% কিন্তু এটা সামনে আসে না। আর আমরা যে স্বাধীন দেশ দাবি করি, আমি স্বাধীন বাংলাদেশি, আমি স্বাধীন, সেই স্বাধীনতা আমাদের কই? আমাদের মডেলদের, আর্টিস্টদের মানুষ দুইটা কথা বলে যায়, কিন্তু সাধারণ মানুষদের কি দোষ? আমরা মানে যে কাজ করি সেই পোশাক নিয়ে মানুষ কথা বলে, ফেসবুকে গুলিং করে দেয়, সেটা আচ্ছা আমরা মানতেছি, ওকে আমাদেরকে বলে দেয়। কিন্তু নর্মাল মানুষদেরকে কেন নোংরা কথা বলা হয়? তাদের রেপ কেন করা হচ্ছে? তাদেরকে কেন বাসার থেকে তুলে নিয়ে আসা হচ্ছে? হাজবেন্ডের সামনে বউ সেফ না, ভাই বোনের সামনে মেয়েরা সেফ না, ইভেন মেয়েরা না, ছেলেরাও সেফ না এখন বাংলাদেশে। এটা ন্যায় বিচার হওয়া উচিত, এটা খুব দ্রুত হওয়া উচিত, কারণ আমরা সেফ থাকতে চাই, সুন্দর বাংলাদেশ চাই। প্রশাসনের যে থাক ভাই, আমাদের সুন্দর বাংলাদেশ ফিরাই দেন, দ্যাটস ইট। আমার আর কিছু বলা নেই, সুন্দর বাংলাদেশ চাই আমি। হ্যাঁ নিয়ে আপনি আপনারা জানেন? জি বলেন ভাই। আসিয়ার যে রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এখন সেটা নিয়ে আসলে আপনি নারী হিসেবে ভাইয়া আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি যেটা বুঝি ছোট থেকে বড় হওয়ার পরে, বাংলাদেশে আইনের উপরে কোনো কথা নাই। আপনি যদি কঠিনতম আইন করেন তাহলে একমাত্র আমাদেরকে ঠিক রাখা সম্ভব। আমি যতই বলি সচেতন সচেতন সচেতন, হ্যাঁ সচেতনতা সেটা কিন্তু খুব ছোটবেলা থেকে, বড় হওয়ার পরে বাবা মার সচেতনতার কথা কেউ শোনে না। ছোটবেলা থেকে বাবা মার সচেতনতা যে তার ছেলে বড় হলে তার মেন্টালিটি কেমন হবে, মেয়েদের কি নজরে দেখবে, সেটা দরকার। বাট বাংলাদেশে যদি আপনি আইনটা কঠিন হয় তাহলে একমাত্র যে কোনো ধরনের অপরাধ দমন করা সম্ভব। আইনের উপরে এই দেশে কোনো কথা নেই। আপনি সামান্য গাড়ির ব্যাপার দেখেন, যখন আমাদের দেশে আইন হয় যে আপনি রাস্তায় যে কোনো জায়গায় পার্কিং করবেন না, 5,000 টাকা জরিমানা, তখন কিন্তু আমরা 1 মাইল দূরে হলেও যে পার্কিং খুঁজে গাড়ি রেখে আসি। আমি যদি নিজের কথাও বলি, তার মানে কি আমি আইনকে ভয় পেয়ে করছি? বাট আমাদের মেন্টালিটি জন্ম হওয়ার পরে এই দেশে আসলে ওইভাবে হয় নাই যে আমাদের নিয়ম কানুন মেনে চলবো, দেশটা সুস্থ রাখবো, ওইটা আমরা আসলে পাই নাই। কারণ আমাদের ফ্যামিলি থেকে, কারো ফ্যামিলি থেকে করলেও সমাজে পাইনি, সমাজে করলে ফ্যামিলি থেকে পাইনি, এইভাবে কিন্তু চলে আসছে। তো আমি মনে করি দেশে আইন কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত, সেটা অপরাধীর ব্যাপারে, নিরপরাধীর ব্যাপারে না। অপরাধীর ব্যাপারে আইন কঠিন করেন সরকার, দেখবেন আপনি দেশ একদম সোজা হয়ে চলবে। আর নারীদের জন্য স্পেশাল আইন করা উচিত, যেহেতু নারীরা এখন ঘর থেকে বাইরে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে নারীরা, তো নারীদের জন্য তো একটা সরকার আমাদের জন্য একটা আইন করতেই পারে, যে নারীরা রাত দিন যেভাবেই হোক তারা নিশ্চিন্তে বাড়ি ফিরবে, তাদের নিয়ে সমাজে কোনো ধরনের। আপনি আরেকটা জিনিস, সাইবার বুলিং যদি বলেন, বাংলাদেশে কিন্তু এই যে সাইবার বুলিং, আপনি ফেসবুকে গিয়ে আসল রেপিস্ট কারা তাদেরকে দেখতে পাবেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে একজন মডেল সে তার মতো পোশাক করবে, একজন যে হাফেজি একজন মেয়ে সে তার মতো করবে, আমি আমার মতো করবো। এখানে বলার কিছু নেই। আমি যদি ভালো হই আমি আমার মতো কন্টিনিউ করবো, আরেকজন কি করছে সেটা আমি দেখবো না। কারণ কেউ 5 ওয়াক্ত নামাজ পড়লে তাকে দেখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি না। তো যে যার মতোই লাইফ লিড করছি। আমাদের ফ্যামিলি থেকে সচেতনতা। আর আসলে আপনি যদি দেখেন নারী নির্যাতন বেশি হচ্ছে কিন্তু একদম নিম্ন যারা, মানে সুবিধা বঞ্চিত মানুষের ফ্যামিলিতে, তো তাদের তো আসলে কেউ থাকে না। আমাদের মতো যারা ধরেন যে সমাজের কিছু একটা আমরা হয়তো করার চেষ্টা করছি, আমাদের কিন্তু ভয়েস অনেক লাউড, কারণ মানুষ আমাদের বোঝে যে এদের কাজ পর্যন্ত যেতে ভয়েস দাও হচ্ছে কারা, যারা
সুবিধা বঞ্চিত। তো বাংলাদেশে আইন করেন গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় নারীদের জন্য একটা করে এমন কোন আইন করেন যেন যে ওই গ্রামে ওই জেলায় যেন নারীরা যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে ওইখানে সরকার সরাসরি সরকার আইনের যারা আছে হস্তক্ষেপ করতে পারে। আমরা তো তেমন কিছু চাচ্ছি না, আমরা শুধু নিরাপত্তা চাচ্ছি। আর এইটুকু আমরা চাইতে পারি না? এটা কি স্বাধীন রাষ্ট্র না? তাহলে আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবো? এটা সবার কাছে রিকোয়েস্ট, রাষ্ট্রের কাছে রিকোয়েস্ট, আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করুন। আপনাদের কাছে এটাই একটা দাবি। আমরা দর্শক, আপনারা দেখছেন যে সারা দেশে চলমান যে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে তারই প্রতিবাদে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটি থেকে আজকে শাহবাগে তারা একটি মানববন্ধনের আয়োজন করছেন এবং আপনারা সেই চিত্রটি আমাদের মাধ্যমে দেখছিলেন এবং শুনছিলেন তাদের কথা। আমরা এই মুহূর্তে কথা বলবো অন্যতম ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খানের সাথে, যে আমরা শুনবো তার কথা। এক আসিয়ার সাথে সাথে হাজার হাসিয়া। এখানে আসিয়ার জন্য আমাদের আজকে আসা, ঘর থেকে বেরিয়ে আসা। আমি কখনোই আমার এই লাইফে কখনোই আমি আন্দোলনে আসিনি কিংবা মানববন্ধনে দাঁড়াইনি কিংবা কখনো আজকে এর মতো করে এইভাবে বিচারের জন্য এসে রাস্তায় এসে দাঁড়াইনি। সুতরাং বুঝতে হবে যে ব্যাপারটা কতটা ভিতরে এসে নাড়া দিয়েছে। বিশ্বাস করেন যে এটা বিচার না হওয়া পর্যন্ত এতটুকু শান্তি পাচ্ছি না। তো আমি ডেফিনেটলি এটার খুব দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং জনসম্মুখে চাই, যাতে এই শাস্তিটা দেখে, একটা শাস্তি দেখে 10টা ক্রিমিনাল যারা এই ধরনের কাজগুলো করে আসছে বা ইতিপূর্বে করেছে, তাদের যেন এই ব্যাপারটার প্রতি প্রচণ্ড রকমের একটা ভীতি কাজ করে এবং ভয় পায় এবং কিছুটা হলেও 5% হলেও যেন ক্রাইমটা কমে আসে। আমি এটুকু এক্সপেক্ট করব। দর্শক, শুনছিলেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খানের কথা, যিনি এই প্রতিবাদে আজকে একত্রিত হয়েছেন। আমরা এখন একটু শুনতে চাচ্ছি অভিনেত্রী অহনা, যিনি এখানে রয়েছেন এবং তিনি কিন্তু এই প্রতিবাদের সাথে ছিলেন এতটা সময়। যে কোনো জায়গায় মোহাম্মদপুরের মতো জায়গায় দিনে দুপুরে মানুষ কোপাচ্ছে, মানুষকে ছিনতাই করছে, মানুষের থেকে ডাকাতি করছে, দিনে দুপুরে মেয়েদের গায়ে হাত দিচ্ছে। জানি না ভাই, এই রমজান মাসে আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, আর এই ধর্ষক যারা তাদের সবাইকে আল্লাহ এমন শাস্তি দেখ যে শাস্তি প্রত্যেকটা মানুষ জানবে এবং দেখবে এবং দেখে বুঝবে যে বাংলাদেশে ধর্ষণের শাস্তি এত ভয়ঙ্কর হয়। আমার আসলে এটাই চাওয়া, আর কোনো চাওয়া নাই। সেটা হচ্ছে আপনার ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী যদি লড়ে, সেই আইনজীবীকে কী করা উচিত? ওইটা তার পেশা। এখন তার মনুষ্যত্ব থেকে যে সে যদি জানে যে একজন ধর্ষকের পক্ষে সে লড়ছে, তারপরও যদি সে লড়তে চায়, তাইলে এটা তার মনুষ্যত্ব আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি জানি না। আমার আসলে তাকে নিয়ে কিছু বলা নেই, কারণ ওইটা তার পেশা। কিন্তু পেশাটাও এমনভাবে প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত যাতে অন্য আর 10টা মানুষের সাহস না হয়। আজকে যদি ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী পেয়ে যায় আর সেই ধর্ষক যদি ছাড়া পেয়ে যায়, আরও 100 জন ধর্ষক বেড়ে যাবে। সো এটা বন্ধ করতে হবে। দর্শক, শুনছিলেন অভিনেত্রী অহনার কথা। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মিঠুন রাজ। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।